আসসালামু আলাইকুম। ক্লাস 9, ক্লাস 10 অথবা এসএসসি পরীক্ষার্থী যে কোনো স্তরের হোক, মানে মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, তোমরা যারা ফিজিক্স স্টাডি করছো, আমরা ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষার জন্য যেই ক্যাম্পেইনটা চালাচ্ছি বা যেই প্রোগ্রামটা চালাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রুপে ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষার জন্য আমরা একটা এক্সাম ব্যাচ রান করছি। এক্সাম ব্যাচ বলতে এক্সাম প্রোগ্রামটা রান করছি আমাদের ব্যাচে। জাগরণ 2.0 আমাদের ক্লাস 9-এর 2025-এর প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা যেই পরীক্ষাগুলো নিচ্ছি সেই পরীক্ষার সলভ ক্লাস এবং তোমরা যেন আরও কিছু ক্লাস পাও সেই হিসাবে আমি ইউটিউবে আমরা কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি। সেই ক্লাসের আজকে হচ্ছে আমরা ফিজিক্সের 1, 2 এবং 3 এই 3টা অধ্যায়কে স্টাডি করার চেষ্টা করব, বা এই 3টা অধ্যায়ের কিছু এমসিকিউ করার চেষ্টা করব। একটা স্ট্যান্ডার্ড ক্লাসে 3টা চ্যাপ্টার থেকে আমি অ্যারাউন্ড 15টা করে এমসিকিউকে চুজ করেছি, সেখানে 45টা এমসিকিউর সমাধান দেওয়ার চেষ্টা করব। আপাত দৃষ্টিতে এটা সহজ জিনিস, এটা পারা যায়। এটা চিন্তা করলে যে তোমরা যারা ফিজিক্স স্টাডি করতেছো, অনেকে মনে করে যে স্যার আমি এমসিকিউ ভালো করতে পারি না বা আমি এমসিকিউ শর্টলি সলভ করতে পারি না, এই একটা টেনশন তোমাদের মধ্যে থাকে। এমসিকিউ সলভ করার টেকনিক হচ্ছে দ্রুততার সাথে শর্টকাট নিয়মে চিন্তা করতে পারতে হবে যে আমি কিভাবে সলভটা করব। যখন তোমরা চ্যাপ্টার 1 পড়বা, চ্যাপ্টার 1 তোমাদের মনে আছে? চ্যাপ্টার 1-এ ভৌত রাশি ও পরিমাপ, তাই না? এই অধ্যায়টাকে তোমরা স্টাডি করেছো না, ভৌত রাশি ও পরিমাপ? তো এখন ভৌত রাশি ও পরিমাপের মধ্যে যদি ঠান্ডা মাথায় একটু ভাবি যে কি আছে, তাহলে তোমাদের একটা ধারণা হবে যে প্রথম অধ্যায় এটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। এখন এই চ্যাপ্টারের যে কনসেপচুয়াল ব্যাখ্যাগুলো আছে চিন্তা করে দেখো, সেখানে এমসিকিউতে কি লাগে বলো তো? শুরুতে ভার্নিয়ার ধ্রুবক আছে। তো ভার্নিয়ার ধ্রুবক এই কন্টেন্টটা হচ্ছে ভিসি, দ্যাট ইজ ইকুয়ালস টু S/N। তো এস মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? তো এই এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। মূল স্কেলের কয় ঘর? এক ঘর, ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে মূল স্কেলের এক ঘর ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই শর্ট টপিকটা তোমরা জানো আশা করছি, রাইট? জানো। তারপরে একবার আমার সাথে একটু মনে করার চেষ্টা করো। দ্বিতীয়ত হচ্ছে 2 নাম্বার, তোমাদের এটা মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে ভার্নিয়ার বা স্লাইড ক্যালিপার্স দিয়ে বস্তুর দৈর্ঘ্য মাপার সূত্র হচ্ছে M প্লাস V ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই ফর এরর মানে হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এটা নিয়ে আমি একটা আলাদা ক্লাস দিব। আপাতত এখানে এই ক্লাসটার মধ্যে যে 45টা এমসিকিউ সলভ করবো আমি, এতে করে হয়তো সময় হয়ে উঠবে না, আমি এটাকে আলাদাভাবে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। 3 নাম্বার হচ্ছে স্ক্রুগজ দিয়ে কোনো কিছুর ব্যাস মাপার সূত্র হচ্ছে AD ইকুয়ালস টু L প্লাস সি ইন্টু LC মাইনাস প্লাস মাইনাস ই। এই 3টা সূত্রের ব্যাপারে তোমাদের নিশ্চিত জানা থাকার কথা, রাইট? আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 4 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে গোলকের আয়তন ভি, স্ফেয়ার মানে হচ্ছে গোলক, তাহলে এইটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা তোমরা জানো। তো আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, মানে D/2। এখানে যদি ডি বসাই তাহলে কি হবে এটা তোমাদের জানা আছে, যে এটা যদি 4/3 পাই D/2 হোল কিউব আমি বসাই, তাহলে এটা হবে 4/3 পাই D³/8। তো 8 কেন? 2 কিউব মানে হচ্ছে 8। এখন যদি আমি সিম্পলি এই 8 আর 4 কাটি তাহলে এখানে 2 হয়, তাহলে ইট উড বি 1/6। তাহলে 3 দুগুণে 6 না? তাহলে এটা হচ্ছে 1/6 পাই D³। 1/6 পাই D³। এই যে সূত্রটা, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। ঠিক একইভাবে সিলিন্ডারের আয়তনের সূত্রটাও চ্যাপ্টার 1-এ আছে। আমি বিশ্বাস করি তোমরা এগুলো পারো।
পারা উচিত। ওকে, সেকেন্ড যে চ্যাপ্টারটা গতি, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। তাহলে ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টাকে তোমরা কোনোভাবে অগ্রাহ্য করো না। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে দামি চ্যাপ্টার, সেটা হচ্ছে গতি। এবার এই অধ্যায়ে কি কি সূত্র আছে এটা তোমরা অনেক ভালো করে জানো, এমনি আমি একটু তোমাদেরকে মনে করাই দিচ্ছি যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দ্বিতীয় সূত্র হচ্ছে s ইকুয়ালস টু v প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এবং তৃতীয় সূত্র হচ্ছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং চতুর্থ সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তোমরা এগুলো দেখে অভ্যস্ত, আশা করছি দেখে অভ্যস্ত। কিন্তু যখন এখানে এই পরন্ত আর নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টটা আসবে না, পরন্ত, যখন এই একটা লাইন পরন্ত হয় মানে ফলিং বডিজ হয়, যখন বস্তু অভিকর্ষের দিকে পড়তে থাকে তখন জি এর মানটা পজিটিভ আমরা ধরি, তাই না? তাহলে তখন আমরা জি এর মান পজিটিভ ধরি। কিন্তু যখন আমি নিক্ষিপ্ত কথা বলবো, নিক্ষিপ্ত বলবো, সেক্ষেত্রে এই যে জি এর মান, এই জি এর মানটা নেগেটিভ হবে, কারণ নিক্ষিপ্ত বস্তু হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছে, সো জি এর মান তখন নেগেটিভ হয়ে যায়। এবার তৃতীয় সূত্রটা যখন আমরা বা তৃতীয় অধ্যায় আমরা যখন বলি, সেটা হচ্ছে বল। এই অধ্যায়টা ইজি, চিন্তা করতে পারতে হবে, এই অধ্যায়টাকে চিন্তা করতে পারতে হবে। এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে এফ ইকুয়াল এম এ। তোমরা জানো নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা এফ ইকুয়ালস টু এম এ পাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন কোনো সংঘর্ষ হবে, তো সংঘর্ষ হলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এই জিনিস তোমরা দেখার কথা। বার্ষিক পরীক্ষায় যেহেতু আমি যেহেতু বার্ষিকের স্টুডেন্টের জন্য কথা বলছি, একদম নতুন কেউ হইলে সেটা ডিফারেন্ট ইস্যুস, মানে এটা অন্তত জানার কথা যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। ইজি। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যখন এটা সংঘর্ষের পরে যুক্ত হয়ে যাবে, সংঘর্ষের পরে এরা যখন মিলিত হয়ে যাবে, তখন মিলিত বস্তুর বেগ বের করার বিষয়টা হচ্ছে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2 v। কেন v? ওইটা একটা v, বিকজ অফ ওইটা দুইটা বস্তুর মিলিত বেগ v। তাহলে এটা হবে, এটাকে আমি আবার এটাকে একটু জাস্ট ঘুরে যদি লিখি, তাহলে চতুর্থ সূত্র বলা যাবে না, মানে এইটার থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে চতুর্থ সূত্র, মানে ওই তৃতীয় সূত্রেরই জাস্ট পরের লাইনটা লিখছি আর কি। আর 5 নাম্বার হচ্ছে বা 6 নাম্বার হচ্ছে যখন সংঘর্ষের পরে সূত্রটা হয়, সংঘর্ষের পরে যদি এরা দুইজন দুই দিকে চলে যায়, v1 v2 দুই দিকে চলে যায়, তখন এটা হবে হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে সূত্রটা, এই সূত্রটা পরীক্ষায় আসবে। যদি সংঘর্ষের পরে বস্তু দুই দিক চলে যায়, তখন ওই দুই দিক চলে গেলে সূত্রটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, এটা হচ্ছে তার প্রথম বস্তুর মানে সংঘর্ষের পরের বেগ v1 আর সংঘর্ষের পরের বেগ v2 যদি হয়, দ্যাট ইজ হচ্ছে m2 মাইনাস m1 u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আশা করি এই জিনিস তোমরা জানো, আর পশ্চাৎ বেগের একটা ম্যাথ আছে, বন্দুকের পশ্চাৎ বেগ, এই ম্যাথটাও পরীক্ষায় আসে, এবং এটা এই v1 m1 u1 প্লাস m2 u2রই একটা পরিবর্তিত রূপ। সেক্ষেত্রে বন্দুকের পশ্চাৎ বেগের কনসেপ্টটা হচ্ছে যে বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে মাইনাস স্মল v ডিভাইডেড বাই ক্যাপিটাল M। তো এই যে এখানে আমি যতটুকু লিখছি না, এই স্লাইডটার দিকে একটু তাকাও, বলো তো এই স্লাইডটা কি তোমাদের কাছে আপন মনে হচ্ছে? জিনিসটা কি ইজি লাগতেছে? লাগার কথা,
এটা ইজি লাগার কথা। সো এটার উপরে যদি আমি একটু একটু নিজের মনটাকে আবদ্ধ করতে পারি এবং আমি যদি ফিল করি যে এটা আমি জানি, যেখানে আমি কি বলছি, সো দ্যাটস অল। এরপর আমি এমসিকিউগুলোর দিকে একটু তাকাবো এবং এমসিকিউর বিচিত্র ধরনের ম্যাথমেটিক্স আসতে পারে। যেমন ধরো আমি এখন একটা মিক্সড মেথডে যাচ্ছি, কারণ এখন আমি বিভিন্ন এমসিকিউগুলোকে একসাথে তোমাদের সামনে আনার চেষ্টা করব। দেখো তোমরা যারা পরীক্ষা দিয়েছ, পরীক্ষায় এই কোশ্চেনটা পেয়েছিলে। এবার দেখো এখানে একটা সিম্পল একটা মানে গ্রাফ দেওয়া আছে, যেই গ্রাফে এখান থেকে 0 থেকে 10 পর্যন্ত এই এতটুক হচ্ছে 10 সেকেন্ড, দেখলেই বোঝা যাচ্ছে। এবং এই 10 সেকেন্ডে গাড়ির বেগ বাড়তে 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 4 মিটার পার সেকেন্ড এসে ঠেকছে। তো 4 মিটার পার সেকেন্ড বলতে এটা হচ্ছে এইখানে 4 মিটার পার সেকেন্ড। এবং 10 থেকে 20 এই 10 সেকেন্ড গাড়িটা সমবেগে চলেছে। কেন? কারণ এখানে কোনো গ্রাফের পরিবর্তন হয় নাই। এবং 20 থেকে 30 এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড গাড়িটা সমমন্দনে চলেছে, সমমন্দনে। তো স্যার এই যে এখানে যে ত্বরণ আছে, এটা যদি তোমরা ফিল করতে না পারো তাহলে তো এটা কষ্টদায়ক ব্যাপার হয়ে যাবে। মানে ফিল করতে না পারলে এটা কেমন কথা? ফিল তো পারা যায়, কারণ আমি দেখতেছি এখানে বস্তুটা মানে গাড়ির বেগটা মানে সময়ের সাথে বেগ বাড়তেছে, তাহলে এইখানে এটা হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণের মান হচ্ছে পজিটিভ। এইখানে সমবেগ, তো সমবেগ যখন থাকবে তখন ত্বরণের মান 0 হয়। আর এখানে যখন মন্দন হচ্ছে তখন ত্বরণের মান মাইনাস হবে। তো ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে, এটা তো তোমরা পড়ে বড় হইছো, ইউ নো দিস, ট্রাস্ট ইউর সেলফ। এখানে তাহলে কোয়েশ্চেন অ্যান্সার কি হবে? এটা দেখে বোঝা যাচ্ছে যে এই 10 সেকেন্ডের জন্য গাড়ির বেগটা 0 থেকে 4 হয়েছে। তাহলে আমাকে যেহেতু ত্বরণ জিজ্ঞেস করছে, আমি জানি এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তোমাদের অনেকের কাছে এইটা কোনো প্রশ্নই মনে হবে না, মানে ওইগুলো সোজা জিনিস। তাহলে যে ভি হচ্ছে 4 আর ইউ হচ্ছে 0, সময় হচ্ছে 10, তাহলে 4/10 অফকোর্স 0.4। অ্যান্সার অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, কারণ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এই যে 0.4, এই 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা যদি এইভাবে না দিয়ে অন্যভাবে দিত, কেমন? তো স্যার পরীক্ষাতে এরকম দিল না, ধরেন স্যার পরীক্ষায় এই প্রশ্নটা এইভাবে আসলো না, তাহলে স্যার কেমনে আসতে পারে? বৈচিত্র্যভাবে আসতে পারে। এখন এই যে 0.4, এই যে 0.4 এটাকে যদি এখন আমি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে, তাইলে 0.4 মিটার, তাহলে এটা কিসে কনভার্ট হবে 100 দিয়ে ভাগ করলে? অথবা আমি যদি এখন 0.4কে 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে, তো 1 মিটার 100 সেন্টিমিটার না? তো আমি যখন বড় একক থেকে ছোট এককে যাব, তাইলে কি কনভার্সন হবে? ছোট থেকে বড়তে আসলে, যেমন ধরো আমি যদি বলি 4 মিটার ইকুয়ালস টু হচ্ছে 400 সেন্টিমিটার, ঠান্ডা মাথায় বুঝো। তাহলে আমি যদি উভয় পক্ষকে 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে, তাহলে এইটা হচ্ছে 0.4 মিটার, তাহলে এইটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এই 0.4 মিটার, এখন আমি যদি ওকে 10 দিয়ে ভাগ করছি, এখন আমি যদি ওকে 100 দিয়ে ভাগ করি, তাহলে এই 4কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে এটা হচ্ছে 0.04 মিটার, হুইচ ইজ 4 সেন্টিমিটার। তাহলে এইখানে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। তাহলে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ারকে যদি আমি সেন্টিমিটারে নিতে চাই, তাহলে আমি 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে ভাগ যদি করি, তাহলে ভেরি সিম্পলি 0.4কে আমি যে কোনো কনভার্সনে করতে পারি। এখানে যেমন ধরো এইখানে আমার এই জায়গাটাতে যেই ভ্যালু এডিশনটা ছিল, কত ছিল এখানে? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তো দেখলে এখন আমি বুঝতে পারবো। পরিবর্তন করে দিলে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে দিলে, মিলিমিটার থেকে অথবা কিলোমিটারে দিলে পারা যাবে। তাহলে এইখানে যখন তুমি দেখছো এই ডেটা চলে আসছে, ইউ ক্যান অ্যাসাইন ইটস প্রবাবলি। কিন্তু কাহিনীটা হচ্ছে, যখন তুমি বাকি কোয়েশ্চেনগুলো দেখবা বা বাকি অপশনসগুলো দেখবা, প্রত্যেকটা দেখে ইনশিওর করো যে কোনটা রাইট এবং কেন রাইট। পরেরটাতে আসি। এখানকার অতিক্রান্ত দূরত্ব কখনো সুষম বেগে
সুষম বেগে যখন অতিক্রান্ত দূরত্বের কথা বলছে, তার মানে এই এ থেকে বি এই অংশটুকু হচ্ছে সুষম বেগে গেছে, এবং এই সময়টুকুতে কোনো ত্বরণ ছিল না। সমবেগে চলমান বস্তুর কোনো ত্বরণ থাকে না, কারণ বেগের পরিবর্তন হয় নাই বলে তার ত্বরণ নাই। এটা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই সময়টুকু হচ্ছে 10 সেকেন্ড। এই সময়টুকু হচ্ছে 10 সেকেন্ড, এবং এই 10 সেকেন্ডে বেগ ছিল 4। তাহলে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব শুড বি ভিটি। তাহলে বেগ ছিল 4 এবং সময় ছিল 10 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 40 মিটার। বোঝা যায়? তাহলে এখানে রাইট অ্যান্সার 40 মিটার। এবং এটা চিন্তা করার জন্য অনেক বেশি সময়ের দরকার হয় না। তোমরা যারা এক্সপার্ট, তোমরা যারা পারো, তোমরা দেখলেই বুঝতে পারবা। যেমন ধরো এখানে একটা প্রশ্ন যে স্যার, ওই যে আমি ওইখানে একটু আগে বললাম না 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ারের মতো, এখানে দেখো একটা গাড়ির বেগ সুষমভাবে কমছে। তো প্রশ্নটা দেখে আমি আন্দাজ করে ফেলবো বেগ যেহেতু কমছে তার মানে এখানে মন্দন হবে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। শুরুতে বেগ ছিল 20, শেষে বেগ হয়েছে ভি মানে 4। তাহলে 20 থেকে যে 4 হইল, তাহলে আমি বুঝতেই পারতেছি এখানে এর মান হবে ভি মাইনাস ইউ ওভার টি। তাহলে ভি হচ্ছে 4 মাইনাস 20 ডিভাইডেড বাই 4, অ্যান্ড দিস ইজ মাইনাস 16/4, হুইচ ইজ মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু একটু আগে আমি দেখালাম না যে এখন এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না। দেখো এখানে কোনোটাই -4 নাই, তার মানে ক্যান্সার নাই? অবশ্যই আছে। এখন এটাকে যদি আমি সেন্টিমিটারে নিতে যাই, তাহলে 4 মিটারে কত সেন্টিমিটার? 400 সেন্টিমিটার। তাহলে এই যে এইটা হবে -400 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ডেটাটা বুঝাতে পারছি? একটু আগে আমি এখানে যেটা দেখাইলাম, এই যে একটু আগে এখানে যেটা দেখাইলাম 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এইটাকেই যদি সেন্টিমিটার হইতো তাহলে এটা হইতো, এই যে 0.4 এর সাথে আমি যদি 100 গুণ করতাম তাহলে এইটা হইতো 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরো আমি একটু আগে যে কাটছি, এখানে এই জায়গাটাতে যদি এইটা না থাকতো যে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, কিন্তু তুমি দেখলা প্রশ্ন এইটা নাই। তো প্রশ্ন যদি এটা না থাকে তাহলে এই জায়গাটার মধ্যে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় এখন যদি এই 0.4 মিটার স্কোয়ারের জায়গায় যদি এইখানে হালকা করে এই জায়গাটার মধ্যে এই 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা থাকতো, তাহলে কি আমি অ্যান্সার পারতাম না? পারতাম। তাহলে এখানে অ্যান্সার 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এখন আমি তো এটাকে হচ্ছে 100 দিয়ে গুণ করছি বলে হচ্ছে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার গেছে। এখন যদি আমি 1000 দিয়ে ভাগ করতাম তাহলে কি হইতো? তাইলে এই 0.4কে 1000 দিয়ে ভাগ করলে এটা কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার হইতো। এমনও হইতে পারে। তাহলে 0.4কে 1000 দিয়ে ভাগ করলে একের পরে 3টা শূন্য দিয়ে আমি ভাগ করতেছি, তাহলে এইটা হবে 0.1234 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তুমি যখন অপশনস দেখবা, আমি আস্তে আস্তে পড়াচ্ছি, আমি স্পিড দিতেছি না, কারণ এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে। এখানে কোনো টিচারও থাকতে পারে, কোনো এক্সট্রা ট্যালেন্টেড কিছু স্টুডেন্ট থাকতে পারে যারা এমসিকিউকে মুখের মধ্যে করে ফেলতে পারে, মানে হাতে কলম লাগে না, দেখে করে ফেলতে পারে। অফকোর্স ইউ গাইজ আর ভেরি গুড, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? -400 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অদিক রাশি, জীবনে যখনই তুমি এইটা দেখবা এইটা অবশ্যই স্কেলার রাশি হবে। তা বৈদ্যুতিক প্রাবল্য ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, ওজন ভেক্টর রাশি। অ্যান্সার হচ্ছে চাপ স্কেলার রাশি। কেন চাপ স্কেলার রাশি? কারণ পি, চাপের সংজ্ঞায় আমরা জানি পি ইকুয়ালস টু এফ বাই এ। পি ইকুয়ালস টু কি? এফ বাই এ। এখন পি ইকুয়ালস টু যদি এফ বাই এ হয় তাহলে এই এফ হচ্ছে অবশ্যই লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে এখন লম্বভাবে প্রযুক্ত বল কোন দিক থেকে? যে কোনো দিক থেকে। তো এখন তোমরা তো বলতে পারো যে স্যার বল তো ভেক্টর রাশি, তাহলে চাপ কেন স্কেলার রাশি? এটার কারণ হচ্ছে এই লম্বভাবে যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে, তাহলে ডিভাইডেড বাই নিচে হচ্ছে ক্ষেত্রফল,
নিচে হচ্ছে ক্ষেত্রফল, লম্বভাবে প্রযুক্ত বল বা ক্ষেত্রফল। এই কারণে চাপ স্কেলার রাশি, স্কেলার রাশি, এবং চাপ যে স্কেলার রাশি এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা অদিক রাশি, চাপ অদিক রাশি। পরের প্রশ্ন, ভার্নিয়ার স্কেলের মোট ভাগের সংখ্যা 20। একদম স্ট্রেইট কাট আমি বুঝে ফেলবো যে এটা এন, এবং ক্ষুদ্রতম ভাগের মান 1 মিলিমিটার। এটা দেখলেও বুঝতে পারবো যে এটা এস এর ভ্যালু। এই এস মানে কিন্তু স্মরণ না, কিন্তু যখন ধ্রুবক জিজ্ঞেস করবে তাহলে এই যে ভার্নিয়ার ধ্রুবক হুইচ ইজ ইকুয়ালস টু এস বাই এন, তার মানে 1কে 20 দিয়ে ভাগ করব আমি। তো 1 উপরে কি ছিল? মিলিমিটারে ছিল। রিমেম্বার, এখানে যদি মিলিমিটারে থাকে তাহলে দিস ইজ 0.05 মিলিমিটার। প্রশ্ন হচ্ছে আমি যদি সেন্টিমিটারে যেতে চাই আর যদি মিটারে যেতে চাই তাইলে কি হবে? আমি যদি ন্যানোমিটারে যেতে চাই অনেকভাবে হইতে পারে। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে আমি যাব কেমনে? আমি জানি 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার হচ্ছে বড় একক। আমি ছোট থেকে বড় এককে যাচ্ছি, অবশ্যই ভাগ করতে হবে। তাহলে আমি যদি এটাকে ভাগ করি তাহলে এটা হবে 0.005 সেন্টিমিটার। 10 দিয়ে ভাগ করছি, তো এই যে এখানে 0.005 নাই, তো 0.05 মিলিমিটার আছে। এই 0.05 মিলিমিটার ইজ দ্য অ্যান্সার। কিন্তু যদি সেন্টিমিটারে থাকতো, সেন্টিমিটারে যদি থাকতো, ধরো এটা দেওয়া নাই, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু, আমি যদি আরও 10 দিয়ে ভাগ করতাম, 0.05কে 10 দিয়ে ভাগ করতাম, তাহলে একটা শূন্য দশমিকের পর বেশি হইতো। তাহলে এখানে কি দাঁড়াইতো? 0.005 সেন্টিমিটার। কিন্তু আমি যদি 0.5 মিলিমিটারকে 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 100 দিয়ে গুণ করলে তাহলে এটা 5 হবে। কেন? বিকজ একটু তাকায় দেখো, 0.05কে আমি 100 দিয়ে গুণ করলে কেন 5 হবে? কারণ এখানে দশমিকের পরে 2টা শূন্য, মানে 2টা ঘর, এখানে 1-এর পরে 2টা শূন্য, ইট মাস্ট বি 5। এই ক্যালকুলেশনগুলো সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তোমাদেরকে অকপটে করে ফেলতে হবে, পারতে হবে, পারবা তোমরা। সম্পর্ক সঠিক, অবশ্যই আমরা জানি এই সম্পর্কটা সঠিক না, কারণ সূত্র অনুসারে H ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। এবং V ইকুয়ালস টু ইউ প্লাস জিটি শুড নট বি দ্য রাইট থিং, বিকজ V ইকুয়ালস টু ইউ প্লাস জিটি এইটাই হচ্ছে সমীকরণের সত্যতা, আমরা জানি। এখন যদি আমি ইউ ধরতাম তাহলে ইউ ইকুয়ালস টু শুড বি V মাইনাস জিটি, আর এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি হওয়ার কথা, তাহলে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি হওয়ার কথা। তার মানে এই সম্পর্কটাও ঠিক নাই, সম্পর্ক ঠিক হচ্ছে এইটা। কেন? কারণ অভিকর্ষ ত্বরণের রাশিমালা হচ্ছে জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই হিসাব করলে জি ইকুয়ালস টু শুড বি জি আর স্কোয়ার ডিভাইডেড বাই এম। তার মানে এটা রাইট। এখন এই জি মানে কি? এই জি মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, হ্যাঁ অভিকর্ষ ত্বরণ। এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6371 মিটার, আর এম হচ্ছে পৃথিবীর ভর 5.94 ইন্টু 10⁻27 কেজি। এটা হচ্ছে পৃথিবীর ভর। পারা গেল? আচ্ছা, নিচের গ্রাফগুলো কোনটি বস্তুর স্থির অবস্থা প্রদর্শন করে? স্থির বলতে বোঝাচ্ছে ওর অবস্থানের পরিবর্তন হয় না, অবস্থানের কি নাই? পরিবর্তন হয় নাই। ভেরি সিম্পল একটা সেন্স, অবস্থানের পরিবর্তন হয়নি। যদি না হয় তার মানে হইল স্মরণের মান 0, আর স্মরণের মান 0 হচ্ছে এই জায়গাটাতে। কেন স্যার? বিকজ এইখানে স্মরণের মান উপরের দিকে ওঠে না, নিচের দিকে যায় নাই। তার মানে এদিকে যখন সোজা যাইতেছে তার মানে এটার মান হচ্ছে সমবেগের বা বেগের কোনো, বা বেগ তো পরে হিসাব, দূরত্বের পরিবর্তন, দূরত্ব হয় নাই, বস্তু থেমেছিল। তাহলে এই যে কোনটি বস্তুর স্থির অবস্থা? এই বস্তুটা থেমেছিল, ইজি না? একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার হলে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে একটু ভাবো। এটা তোমরা কমন আই গেস দেখছো, এটা একটা বৃত্তাকার, হ্যাঁ
তো এইখানে আমি যদি এখন চিন্তা করি যে এটার ব্যাসার্ধ, তো এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ। তো এখন তোমরা একটু ভাবো তো যে এই বিন্দুটাকে আমি ধরলাম এ বিন্দু, ঠিক এখান থেকে এই পাশের যে বিন্দুটা, হ্যাঁ, এই বিন্দুটাকে আমি ধরলাম হচ্ছে বি বিন্দু। এখন একটা বস্তু যদি এখান থেকে জার্নি করে আবার এখানে আসে, তাহলে একবার ঘূর্ণন হইল, এখান থেকে জার্নি করে আবার এখানে আসে, তাহলে দ্বিতীয়বার ঘূর্ণন হইল। কিন্তু এরপরে বলছে 3/4 তো 3/4 যদি আমি একটু হিসাব করি, তাহলে এইটা হইল 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, এটা 4 ভাগ। তাহলে পরের বার ও এখান থেকে ঘুরে এই জায়গায় আসছে, এই জায়গায়, তাহলে ওর আদি অবস্থান ছিল এইখানে। একেবারেই তোমরা যদি না বুঝে থাকো তাহলে দেখো, তাহলে এটা এখান থেকে এখানে আসবে, অ্যান্ড দ্যাট ইজ সরণ। প্রশ্ন করেছে সরণ, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব। তাহলে এখান থেকে এটা হচ্ছে সরণ, এবং এই বিন্দুটা যদি সি হয় তাহলে এটা অবশ্যই অতিভুজ হবে, এবং এইটা যদি একটা অবিলম্ব হয়ে থাকে বা লম্ব হয়ে থাকে, তাহলে অতিভুজের যেই দৈর্ঘ্য মাপার যেই সূত্রটা সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে এইটা যদি আর হয় আর এটা আর হয়, তাহলে এই মানটা অবশ্যই √r² প্লাস r², √2r², তার মানে √2r, কারণ আর এর উপর স্কোয়ার। তাহলে অ্যান্সার অবশ্যই ক নাম্বার। তোমরা এটা আস্তে আস্তে পারবা। তোমরা যারা 9-10-এ আসো, তোমাদের ফিজিক্সের শেখানোর ক্ষেত্রে আমাকে প্রতিবার মেন্টালিটিকে চেঞ্জ করতে হয়, কারণ এই জিনিস আমি অনেকবার বলছি। এর আগে আমি অনেকবার এই জাতীয় কথাবার্তা বলছি ইউটিউবে। এখন তোমরা নতুন জেনারেশন আসতেছো, তোমরা একটা ভাবতেছো, সো তোমাদেরকে শেখানোর জন্য আমার চেষ্টাটা থাকবে অবিরাম। তো এইটা স্যার কেমন কথা? স্যার এই যে এটা একটা সিলিন্ডারের ব্যাস কত হলে আয়তন এত হবে? খুব মজার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা সলভ করার জন্য একটু টেকনিক অবলম্বন করা লাগবে, মাথাটা ক্লিয়ার থাকা লাগবে যে এখানে 7/22 মিটার লম্বা। এই যে 7/22 মিটার লম্বা, এটা কিসের ভ্যালু? এটা এইচ এর ভ্যালু। এখন আমি এখানে একটু সময় দিতে চাই তোমাদেরকে, তাকাও তো, তোমরা একটু তাকাও। মনে করো যে একটা সিলিন্ডারের চেহারা হইল এমন, এই ধরো এমন, এটা আন্দাজ করো, হ্যাঁ, একটা সিলিন্ডারের চেহারা হচ্ছে এমন। তো এইটা যদি সিলিন্ডারের চেহারা হয়, তো আই আন্ডারস্ট্যান্ড যে একটু চাপ দিলাম, এটা সিলিন্ডারের চেহারা হইলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটার উচ্চতা, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটার ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে উচ্চতা যদি হয় এইচ। আর দিয়ে তো আমার খেলা নেই, আমাকে এটা ডি দিয়ে খেলতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে ভি হচ্ছে πr²h, সিলিন্ডারের আয়তনের সূত্র। কেন? কারণ এখানে আয়তন দেওয়া আছে, বুঝলাম। তো এখন ভি = πr²h হলে আমি তো জানি পাই আর এর মান হচ্ছে d/2, আমাকে d/2 দিয়ে খেলতে হবে, বিকজ আমার কাছে ডি চাইছে। তাহলে এটা হইল h, তাহলে ভি π, উপরে d², নিচে 4/h, তাহলে ভি হচ্ছে 1/4 πd²h। এটা হচ্ছে আয়তনের সূত্র। এখন ভি এর মান তো দেওয়া আছে, দে আর আস্কিং ডি এর মান কত হওয়া উচিত। তাহলে এই 4 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে 4b হচ্ছে πd²h হচ্ছে। এখন ডিটাকে যদি আমি সিঙ্গেল রাখি, তাহলে পাই আর এইচ নিচে হবে, তাহলে d² হচ্ছে 4b/πh, কিন্তু দে আর আস্কিং ফর ডি। তাহলে ডি যদি হয় তাহলে √ওভার হবে 4b/π/h। রিমেম্বার ওয়ান থিং, এই যে পাই এর মান, এটা হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাস। বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাস। তাহলে পরিধি যদি 22 মিটার হয় তাহলে ব্যাস 7 মিটার হবে। পরিধি 22 কিলোমিটার হলে ব্যাস 7 কিলোমিটার হবে। বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত 22/7 হয়। বুঝাইতে পারলাম? দ্যাটস কল দ্য ভ্যালিউ অফ পাই। তো এখন যদি আমি এটার দিকে তাকাই, তাহলে √4, ভি হচ্ছে 64, নিচে একটা মজার ব্যাপার আছে, পাই হচ্ছে 22/7 আর ওর উচ্চতা হচ্ছে 7/22, তার মানে নিচে 1 থাকে।
আর উপরে থাকে 4 × 64, তাহলে খেলাটা হচ্ছে উপরে 4 × 64 হিসাব করলে এটা √256 আসে, হুইচ ইজ ইকুয়াল টু 16, কারণ 16-র বর্গ হচ্ছে 256, 256-র বর্গ মূল হচ্ছে 16, তাহলে দিস ইজ 16 মিটার। 16 মিটার, দ্যাটস কল দ্য ম্যাথ। এই ম্যাথ আসলে তোমরা অবশ্যই চেষ্টা করবা মাথা ঠান্ডা রেখে করার। আমি যতটা বোঝানোর জন্য করেছি এটা একেবারে ইন জেনারেল সবার জন্য, কিন্তু তোমরা একটু স্মার্ট যারা হচ্ছে ভালো ম্যাথ পারো তারা অনেক দ্রুত শর্টকাট নিয়মে করতে পারো। চাইলে আমাকে কমেন্টে জানাইতে পারো ইফ ইউ হ্যাভ এনিথিং ডিফারেন্ট অ্যান্ড ইউনিক। ওকে, 2 কেজি ভরের বন্দুক, এই যে বন্দুকের পশ্চাৎবেগ, এই ধরনের ম্যাথ দেখলে সাথে সাথে তোমার অন্তরে একটা নাড়া দিয়ে উঠবে যে বন্দুকের পশ্চাৎবেগের সূত্র হচ্ছে এইটা, mv/m, বন্দুকের পশ্চাৎবেগের সূত্র। তো ছোট এম বড় এম, মনে করে দেখো যে এইটা যদি বন্দুক হয়, এই বন্দুক দিয়ে গুলি করলে এই গুলি টুক করে এই দিকে বাইর হবে আর বন্দুকটা পিছনের দিকে যাবে। তো আমি যদি একটু ইমাজিন করি, বন্দুকের ভর ক্যাপিটাল এম আর গুলির ভর স্মল এম, গুলি যদি ওই দিকে যায় ছোট হাতের ভি, তাহলে বন্দুক এই পাশে আসবে বড় হাতের ভি, উভয় ভরবেগ সমান হবে। তাহলে গুলি সামনের দিকে যেই ভরবেগ সৃষ্টি করে ছোট এমভি, গুলি সামনের দিকে যে ভরবেগ সৃষ্টি করে, এই বন্দুক পেছনের দিকে একই ভরবেগ সৃষ্টি করে, অ্যান্ড দ্যাটস কল মাইনাস। কেন মাইনাস? কারণ দুইটা দুই দিকে, এবং সেখান থেকে এই ভি এর মান হচ্ছে এই -mv/m, হুইচ ইজ ভেরি সিম্পল। তাহলে এখানে যদি mv এর কথা আসে তাহলে মাইনাস, এই যে গুলির ভর হচ্ছে 15 গ্রাম, তো 15 গ্রামকে কেজিতে নিতে গেলে এইটা 1000 হবে, ইন্টু ভি হচ্ছে ওই যে গুলির বেগ কত, 200 মিটার/সেকেন্ড, এবং এটার ভাগ হচ্ছে 2। খেলাটা হচ্ছে এখন যে এই 200 দিয়ে এটারে কাটলে হবে 5, 5 দিয়ে 15কে কাটলে 3, 3 দিয়ে 2কে কাটলে হবে 1.5 মিটার/সেকেন্ড। খেলা হচ্ছে পশ্চাৎবেগ যেহেতু বলে দিছে, তাহলে এখানে মাইনাসের দরকার হবে না, এইটাই রাইট অ্যান্সার। এবং এই ম্যাথ কঠিন না, এই ম্যাথ সহজ, এই ম্যাথ কঠিন না। বলো তোমাদের কার কাছে কঠিন লাগছে? তোমরা কে পারো নাই? এগুলো কি কারো কাছে কঠিন লাগার কথা না, এটা কারো কাছে কঠিন লাগার কথা না। এখন কথা হচ্ছে এই প্রশ্নে জড়তা বেশি কার? এখন একটা লাইন তোমরা বইয়ের মধ্যে পড়ছো যে ভর হলো জড়তার পরিমাপ, ভর হলো জড়তার, ভর হলো জড়তার পরিমাপ। এটাই যদি হয় তাহলে অ্যান্সার অবশ্যই 10 কেজি পানি হবে, কারণ বেশি ভর যেটা। 1 মাইক্রোওয়াট সমান কত ন্যানোওয়াট? মাইক্রো, 1 মাইক্রোওয়াট সমান ওয়াট, হ্যাঁ ওয়াট সমান কত ন্যানোওয়াট? এখন একটু ভাবো, মাইক্রো এটার মানে হচ্ছে 10⁻⁻6 আর ন্যানো হচ্ছে 10⁻⁻9। কত গুণ করলে এটা সমান হবে? অবশ্যই গুণ করলে, এই দুইটা গুণ কত গুণ করলে, মানে মাঝখানে কত গুণ করলে এটা সমান হয়? অবশ্যই 10⁻³ গুণ করলে সমান হয়। তার মানে এইটাকে গুণ যদি আমি করি তাহলে 10⁻³ - 9 হুইচ ইজ 10⁻⁻6, তাইলে রাইট অ্যান্সার অবশ্যই 10⁻³ হবে। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট, এবং এটা ইজি। ভাবো তোমরা তো ইউটিউবে দেখতেছো আমার এই ভিডিওটা, এখন যে কোনো মোমেন্টে যে কোনো সময় যে কোনো মেধা স্তরে একটা স্টুডেন্টই দেখতে পারে। যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে আমরা পড়াই, আমরা চেষ্টা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার করার, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমার মনের অভিব্যক্তি। এখন এই যে একটা প্রশ্ন, তো পরীক্ষার হলে তো স্যার এত সময় থাকে না, 1 মিনিট সময় বলে, আসলে পরীক্ষার জন্য প্রশ্নের জন্য আসলে 30 সেকেন্ড সময় লাগবে। তো সমবেগ
অবস্থায় অতিক্রান্ত দূরত্ব, এটা কত দ্রুত বের করা যাবে স্যার? সমবেগ। এখন আমি দেখতেছি বেগের মধ্যে খালি এই দুইটা বেগ সমান, বাকি বাড়তেছিল এরপরে কমতেছিল। তার মানে এই যে 15 থেকে 20 এটা হলো 5 সেকেন্ড। তাহলে এটা যদি 5 সেকেন্ড হয় তাহলে সূত্র হচ্ছে S = VT। ভেরি সিম্পলি। তাহলে এই যে V6 ছিল এবং এটা হলো 5 সেকেন্ড ধরে ছিল, তাহলে অ্যান্সার অবশ্যই 30 মিটারই হবে। বলা কথা, জানা কথা। তাহলে অ্যান্সার 30 মিটার। সমত্বরণের মান, উদ্দীপক অনুযায়ী এই সমত্বরণের মান। তো এখন বেগ 0 থেকে 2 হয়েছে, 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি বেগ বাড়তেছে। এখন সময় 0 থেকে 5, 5 থেকে 10, 10 to 15। তাহলে আলটিমেটলি সময়ের মান 15 সেকেন্ড, কোনো কথা নাই। এবং বেগের মান আস্তে আস্তে, মানে লাস্ট বেগটা হচ্ছে 6 আর আদি বেগটা হচ্ছে 0। তাহলে 0 to 6 হয়েছে, তার মানে এখানে বেগের যে বৃদ্ধি ডেল ভি হচ্ছে 6 আর ডেল টি হচ্ছে 15। তাহলে 6কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 6কে 15 দিয়ে ভাগ করে দেখি, 6 divided by 15 which is 0.4। তাহলে অ্যান্সার অবশ্যই এর মান হচ্ছে ডেল ভি ওভার ডেল টি, তারপরে এটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি একটু স্লো পড়াচ্ছি বিকজ হচ্ছে ইউটিউবে আসলে কোন ধরনের স্টুডেন্ট দেখতে সেটা তো আমি জানি না। তো আমি আবার চেষ্টা করতেছি প্রমাণটাও করে দেওয়ার, কারণ ড্রাইভ লিঙ্কটা নিচে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এই যে আমার স্লাইড, এই স্লাইডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে দেখো পিন করে দেওয়া আছে, সো দ্যাট ইউ ক্যান ডাউনলোড দ্য স্লাইড, ইউ ক্যান ওয়াচ ইট। সুমন তার বিদ্যালয়ে 7 মিটার ব্যাসে 2 পাক ঘুরলে, এগুলা চিন্তা করার সুযোগ নাই। এগুলো হচ্ছে সহজ জিনিস। এটা যে কেউ যদি ঘোরে ঘুরতেই পারে। এখন যদি ঘোরে তাহলে বিষয়টা দাঁড়াবে যে সে এখান থেকে জার্নি শুরু করে পুরো জার্নি শেষ করে আবার এখানে আসছে, এবং যতবারই সে শেষ করুক সম্পূর্ণ পাক ঘুরলে এখানে 2 এর জায়গায় যদি 2 × 10⁻26 12 ঘোরে, যতবারই ঘুরুক তার সরণ অবশ্যই 0 মিটার হবে। বোঝাই যায়, কারণ সরণ তো ওই যে সেই যেখানে শুরু করছিল সেখানেই শেষ করছে, তো তার অবস্থানের পরিবর্তন তো হয় নাই আসলে। কিন্তু যদি এইখানে আসতো তাহলে এইটার ক্ষেত্রে বোঝা যেত যে এইটা যদি 7 মিটার হয়, এইটাও 7 মিটার, তার মানে এটা টোটাল ব্যাস 14 মিটার। তাহলে 14 মিটার হইতো কখন? যখন এটা ব্যাসের সমান হইতো। 44 মিটার 88 মিটার এটা তো আসলে না, 44 মিটারের বিষয়টা আলাদা। এখন এটার ব্যাসার্ধ 7 না। এবার তুমি নিশ্চিত থাকো যে এখান থেকে ঘুরে যদি সে এইখান পর্যন্ত আসতো তাহলে তার একটা পরিধির সমান হইতো। তাহলে ও যদি একবার ঘোরে, হ্যাঁ বুঝছো, ও যদি একবার ঘোরে তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব হবে 2πr এর সমান একবার ঘুরলে। তো তুমি নিশ্চিত বুঝতেছো 2 × π এর মান 22/7 ইন্টু ব্যাসার্ধ 7, তাহলে অবশ্যই এটা 44 মিটার হবে। 44 মিটার হবে। তাহলে এটা কয় মিটার ব্যাসার্ধ? 7 মিটার ব্যাসার্ধ। তাহলে আমি মনে হয় এখানে একটু জ্ঞান লিখছি, এখানে আসলে বৃত্তের পরিধি বাই ব্যাস হবে। হ্যাঁ ঠিকই আছে, এটা ঠিকই আছে, বৃত্তের পরিধি বাই ব্যাস। তাহলে এইখানে তুমি দেখো ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে 7 মিটার ব্যাসার্ধ হলে একবার ঘুরলে পরিধির কত হবে? 44 মিটার। ও যদি 2 বার ঘুরতো, ঘোরে তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব হচ্ছে ওর 2 বার পরিধির সমান। তাহলে এটা 44 × 2 হইতো, তাইলে 88 মিটার হইতো। কত মিটার? 88 মিটার। তাহলে এইটা হইতো একবার ঘুরলে দূরত্ব, একবারে দূরত্ব, আর এইটা হচ্ছে 2 বারে দূরত্ব। কয়বারে দূরত্ব? 2 বারে দূরত্ব। বুঝতে পারছি? আমি শুধুমাত্র চেষ্টা করছি শুধু ওই প্রশ্নের উত্তর না দিয়ে আরেকটু রেলিভেন্ট কিছু আলোচনা করা যায় কিনা। তো আমি 1/3 MCQ সলভ করছি, 15টা হয়েছে। এখন এই যে প্রশ্নটা বেগের পরিবর্তন,
তো এই যে এখানে একটা প্রশ্ন হয়েছে না, বলের ঘাত। তোমরা জানো বলের ঘাত হচ্ছে প্রযুক্ত বল কত সময় ধরে ক্রিয়া করছে। এখন ঘাত শব্দটার মানে হচ্ছে পাওয়ার, ঘাত শব্দটার মানে পাওয়ার। তো বল যতক্ষণ ক্রিয়া করেছে, বল যতক্ষণ ক্রিয়া করেছে তার গুণফল, তার সাথে বলের গুণফল, তার মানে F ইন্টু টি, এটা হচ্ছে বলের ঘাত, যে হচ্ছে বলের ঘাত। তো প্রশ্ন হচ্ছে বলের ঘাত চাইছে। তো এখন এই বলের একক কি? এই বলের একক নিউটন আর সময়ের একক সেকেন্ড, তার মানে বলের ঘাতের একক নিউটন সেকেন্ড, এইটা হচ্ছে একক। তো বল আমি বুঝবো কেমনে? স্থির অবস্থায় তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। 10 কেজি ভরের একটা বস্তুর উপর কাজ করছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে টি। তো এখন ভাবো এই যে সূত্রটা এফ টি, তো এফ হচ্ছে এম এ টি, এফ হচ্ছে এম এ টি, তাহলে এ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি। তাহলে উভয় পক্ষ থেকে অবশ্যই টি কাটা। যদি টি কাটাই হয় তাহলে এটা হচ্ছে এম ভি মাইনাস ইউ, তার মানে হচ্ছে এম ভি। কেন? এম ভি মাইনাস এম ইউ, ইউ তো 0, তাহলে এখানে কয় কেজি ভরের উপর? 10 কেজি। তাহলে এই এফ টি থেকেই আমি এখানে আসলাম, তাহলে আলটিমেটলি এইটা হবে এম ভি, মানে এম ভি মাইনাস এম ইউ, কিন্তু এখানে কাহিনীটা হচ্ছে ইউর মান 0, তার মানে আমি এখানে পাশে লিখে রাখলাম যেহেতু ইউ এর মান 0। তাহলে এই যে বলের ঘাত, এই বলের ঘাতটি হচ্ছে এম ভি। তাহলে কয় কেজি ভর? 10 কেজি ভর, এবং তাতে করে ওর বেগ, শেষ বেগ কত দাঁড়াইছে? 10। তাহলে 10 কেজি ভরের বস্তুর উপরে 10 মিটার পার সেকেন্ড আসলে এইটা হবে 100 নিউটন সেকেন্ড। তাহলে রাইট অ্যান্সার এইটা। একটু চিন্তা করো, টেনশনের কারণ নেই, পড়ালেখা অনেক সহজ করতে পারলে। পরের প্রশ্ন, কোন এশীয় বিজ্ঞানী মৌলিক বলগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে তাড়িৎ দুর্বল বল আবিষ্কার অসামান্য? এটা একেবারে মুখস্থবিদ্যা, আই গেস প্রথম চ্যাপ্টারে আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রফেসর আব্দুস সালাম। বস্তুদের মধ্যে সমত্বরণ সৃষ্টির ক্ষেত্রে বলের মান। এবার আমি যদি উভয় ক্ষেত্রে বলের মান চিন্তা করি, তাহলে সমত্বরণ সৃষ্টি করার ক্ষেত্রে এই যে F1 ইকুয়ালস টু এম এ, তাহলে এ এর মান সমান থাকবে, আর F2 ইকুয়ালস টু এম এ। তাহলে এখানে এম এর মান 1 কেজি, তাহলে 1 যদি হয় আর এখানে এম এর মান 2 কেজি, আমি ধরলাম এটা 1, তাহলে এ এর মান 2 হইতে হবে। তাহলে এ এর মান যদি 1 হয় তাহলে এখানে FM2 হইতে হবে, তাহলে এর মান যদি 1 হইতে হয় তাহলে এখানে 2 হইতে হবে, তার মানে 2F, F2 ইন্টু 2 ইকুয়ালস টু F1। এই হচ্ছে অ্যান্সার। কেমনে? কারণ মানে ওরা তো দুজন হচ্ছে সংঘর্ষে আছে, তো F1 ইকুয়ালস টু হচ্ছে এম এ, তাহলে এটা হবে 2A, আর F2 ইকুয়ালস টু এটা হচ্ছে এম এ, তো এম এর মান তো হচ্ছে এখানে 1 কেজি ও 1A। তো দুইটাকে সমান করতে গেলে ডাবল গুণ করা লাগবে, তো 2A আর 1A তো সমান হতে পারে না। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি বলতে পারবো যে F1 ইকুয়ালস টু F2, তাহলে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে, তো 2F2 ইকুয়ালস টু F1। এটাই তো সিম্পল, মানে বল ডাবল করলেই ত্বরণ বেশি হবে, কারণ ভর অর্ধেক না, ভর অর্ধেক। আচ্ছা, বস্তুদের গতিশক্তি সমান হবে যখন এদের মধ্যবর্তী বেগ, ও বাবা, বস্তুদ্বয়ের গতিশক্তি, তো গতিশক্তির সূত্র হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m2 v2 স্কোয়ার। উভয় পক্ষ থেকে হাফকে একটু বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, হাফকে বাদ দিয়ে দিলাম। তো হাফকে বাদ দিলে এখানে হচ্ছে 1 ইন্টু F2। তো প্রথম বস্তুর গতিশক্তি F2 এর ক্ষেত্রে 1 কেজি, তো 1 কেজি যদি এটা হয় তাহলে 1 ইন্টু v1 স্কোয়ার, তাহলে v2 হচ্ছে 2 ইন্টু v2 স্কোয়ার। তাইলে v1
উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে v1 ইকুয়ালস টু √2v2, তাহলে 1 আর √2 হবে, তার মানে হইল v1 অনুপাত v2 ইকুয়ালস টু 1 অনুপাত √2, তাহলে 1 অনুপাত √2 হবে অ্যান্সার। এই তো 1 অনুপাত √2 পারা যাবে যাবে। আচ্ছা, পরেরটা, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। যখন কোনো বস্তুকে আমি সোজা উপরের দিকে মারবো, আমি নিশ্চিত জি এর মান কমতে থাকবে, মানে জি মাইনাস জি তো একই থাকে, মানে বস্তুর ত্বরণটা উপরের দিকে আর হইতে থাকবে না, মানে একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে। তো জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে কমতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা অফকোর্স বেগ সময়, তার মানে বেগের মান কমবে সময়ের সাথে সাথে, তাহলে রাইট অ্যান্সার হবে এটা। জি নেগেটিভ, তো জি এর এগেনস্টে যদি সে যায়, মানে অভিকর্ষ ত্বরণের এগেনস্টে যদি যায়, তাহলে তার বেগ কমতে থাকবে, সময়ের সাথে সাথে বেগটা কমতে থাকবে। তার মানে এটা যদি টি হয় আর এটা যদি ভি হয়, শুরুতে নিক্ষিপ্ত বেগ অনেক বেশি থাকবে, আস্তে 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 কমতে থাকবে। তো দিস ইজ দ্য থিং, যেটা কমতে থাকার গ্রাফ। নিচের কোন লেখটি সমবেগ নির্দেশ করে? সমবেগের ক্ষেত্রে সমবেগ, তো বেগ যদি স্মরণ হয় তাহলে ডেল এস ওভার ডেল টি, এটাও সময় হইতে থাকবে, মানে সময় হইতে থাকবে। তার মানে সময় যত বাড়তে থাকবে স্মরণের মান সমান হারে বাড়তে থাকবে, এটা সমবেগ নির্দেশ করে। তাহলে এটা স্মরণ। এটাকে যদি আমি বেগের পর্যায়ে নিয়ে আসি, তাহলে এই গ্রাফটারই টি হবে এটা, আর ভি হবে এটা, এবং এটা এরকমভাবে চলতে থাকবে, ভি এর মান সেম। তার মানে এস বাই টি, এস ভার্সেস টি, আর এটা ভি ভার্সেস টি। তো এই গ্রাফটাই এই গ্রাফে আসবে এরকম, মানে আমি যদি এই গ্রাফটাকে ভি ভার্সেস টি গ্রাফে কনভার্ট করি তাহলে এটা আসবে। বস্তু থেকে আলো আসলে আমরা বস্তুকে দেখতে পাই, বস্তু থেকে আলো আসলে। এখন এই যে প্রশ্নটা, বস্তু থেকে আলো আসলে আমরা বস্তুকে দেখতে পাই, এই প্রশ্নের উত্তরটা আল হাজেন, মাসুদ্দি টমিলে আইতেম না, এটা আল হাজেন। এগুলা সহজ ম্যাথ। এই যে 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে অবশ্যই 3.6 দিয়ে ভাগ করতে হবে। 3.6, তার মানে এটা 10 মিটার পার সেকেন্ড হবে। এত বেগে চলন্ত গাড়িতে 1 সেকেন্ড যাবত 2 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ ইজি। তাহলে সূত্র ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভেরি সিম্পলি ইউর মান 10, এর মান 2, টি এর মান 1, ইট শুড বি 12 মিটার পার সেকেন্ড। এবং এই অঙ্ক করতে তোমাদের 10 সেকেন্ডের বেশি লাগার কথা না, এটা 12। ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? ভেরি সিম্পলি এই দূরত্ব বের করার সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ 10, 1 সেকেন্ড ধরে চলছিল, ত্বরণের মান 2, 1 সেকেন্ড যাবৎ চলছিল, তার মানে এইখানে 10 হবে আর এইখানে 1 হবে, টোটাল 11 মিটার। অ্যান্সার 11 মিটার হবে। দৈব ত্রুটির প্রত্যাশিত মান, দৈব ত্রুটির প্রত্যাশিত মান চিন্তাটা করি, একটু ভাবো। দৈব ত্রুটির প্রত্যাশিত মান 0, কারণ আমি চাই না কোনো ধরনের মানে দৈব ত্রুটি বলতে র্যান্ডম এরর, হঠাৎ করে হয়ে যেতে পারে, এটার প্রত্যাশিত মান 0 হওয়া উচিত, 0। কোন শর্তে নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য? কোন শর্তে নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য? এখন সেই ক্ষেত্রে নিউটনের গতির প্রথম সূত্র কি ছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষমবেগে সরণ পথে চলতে থাকবে। একটা সহজ লাইন। তাহলে কোন সূত্রে এটা হবে? কারণ এখানে কোনো ত্বরণ থাকবে না, বল যদি 0 থাকে, বাইরে থেকে আমি বল প্রয়োগ করলাম না, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে। তার মানে যখনই প্রশ্নটা সুষম দ্রুতি আসবে, সুষম দ্রুতি আসবে, সেক্ষেত্রে ত্বরণের মান 0। অ্যান্ড ভেরি সিম্পল, ত্বরণের মান 0। বাংলাদেশি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, এই যে প্রশ্ন, বাংলাদেশি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস কোন বিজ্ঞানীর কোন সূত্রের বিকল্প? বোস প্লাঙ্কের বিকিরণ সূত্রের, প্লাঙ্কের বিকিরণ সূত্র।
এগুলো একটু মুখস্থবিদ্যা, এখানে আসলে কোনো মানে থিওরি নেই, মনে রাখতে হচ্ছে। 10 কেজি। এখন একটু ভাবো, আমার একটা টেবিল আছে, এই হলো আমার টেবিল। এই টেবিলের উপরে আমি একটা বস্তুকে রেখেছি, এই বস্তুটাকে আমি টেবিলের উপরে রাখলাম। এখন ও তো টেবিলের উপরে থাকা অবস্থায় নিচের দিকে একটা তার ওজন আছে, W = mg। তার মানে এই ওজনের বিপরীত একটা ওজন এখানে কাজ করতেছে, যেটাকে আর বলতেছে হুইচ ইজ অলসো mg, প্রতিক্রিয়া বল। কারণ টেবিলকে ভেঙে চুরে সে তো নিচে নেমে যাচ্ছে না, তো যেহেতু যাচ্ছে না তাহলে m হচ্ছে 10 কেজি, g এর মান 9.8, অবশ্যই 98 নিউটন। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র অনেক কঠিন সূত্র, এটা তো পারতাম না, কিন্তু অনেকেই আছে 4/3 πd³ দেখে এটা অ্যান্সার করে ফেলবে। ইটস নট রাইট। তার মানে 4/3 πr³ এটা হচ্ছে সূত্র। তো 4/3 পাই আর এর মান হচ্ছে d/2, দিস মাস্ট বি কিউব। তার মানে 4/3 πd³ / 8। এখন যদি আমি কাটি 4কে এটা দিয়ে কাটলে এটা হবে, তার মানে এটা হইল 1/6 πd³। সূত্র হচ্ছে 1/6 πd³। 60 কেজি ভরের ওজন পৃথিবীর কেন্দ্রে যে কোনো কিছুর ওজন শূন্য, কেন্দ্রে ওজন শূন্য। একদম সিম্পল একটা লাইন, কেন্দ্রে ওজন শূন্য। এবি পথের দৈর্ঘ্য এখানে কিন্তু কোনো ব্যাসার্ধ দেওয়া হয় নাই। এবি পথের দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এইখানে, অ্যাকর্ডিং টু এটা হচ্ছে পরিধির 1/4। তাহলে 1/4 যদি হয়, এতটুকুর মান দেওয়া আছে, কোনো আর এর মান দেওয়া নাই। যদি থাকতো তাহলে এই 1/4 দৈর্ঘ্য যদি 3.1416 হয়ে থাকে, তাহলে বৃত্তের পরিধির মান এই এবির 4 গুণ, কারণ 4 বার ঘুরতে হবে এটা। তাইলে 3.1416 × 4, তাহলে 3 4 × 4 3 × 12, তাহলে 124 মানে 12.4864 হবে। এটা এমনি একটু চিন্তা করলাম আর কি। উল্লিখিত বৃত্তের সমান ব্যাসার্ধ বিশিষ্ট, ও মাই গড, মাথাটাই নষ্ট। একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 6 মিটার হলে আয়তন, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি একটু আগে বের করছি, এই বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। তো পুরোটা সূত্রটা হচ্ছে 12.4864 ছিল এটার পরিধি, এই বস্তুর পরিধি। তাহলে এইটার ব্যাসার্ধ হচ্ছে 12.4864কে 2π দিয়ে ভাগ করব, তাইলে 12.4864 / 2 শিফট পাই, তাহলে এটা হচ্ছে 1.98। তাহলে আর এর মান হইল 1.98 মিটার। এই দৈর্ঘ্যের ব্যাসার্ধ, একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 6 মিটার হলে বৃত্তের সমান ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ। তার মানে এই সিলিন্ডারটা হচ্ছে এমন, তো এই সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে। তার মানে এই সিলিন্ডারের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তার মানে দাঁড়াচ্ছে এইটা হলো আর এর ভ্যালু, আর হচ্ছে 1.98 মিটার। তাহলে এটার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে h, which is equals to 6 মিটার। তাহলে আয়তনের সূত্র হচ্ছে πr²h। তার মানে পাই আর এর মান 1.98 স্কয়ার × 6। তাহলে 1.98 স্কয়ার × 6 × পাই ইকুয়ালস টু 74.441, মানে অ্যারাউন্ড 75.39 হবে, মানে অ্যারাউন্ড 75। তার মানে অ্যান্সারটা 75-এর কাছাকাছি হবে। πr²h, বুঝছো? ভালো প্রশ্ন। মাঝখানে একটা দাগ কেমন জানি হয়ে রয়েছে, তাই না? এটা একটা এরর। আচ্ছা ঠিক আছে।
মুক্তভাবে পরন্ত বস্তুর 1, 2, 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। মুক্তভাবে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এক স্কোয়ার হবে 1, 2 স্কোয়ারে হবে 4, 3 স্কোয়ারে হবে 9। তার মানে 1, 2, 3 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 149। সরল দোলকের দোলনকাল নির্ণয়ে সময়ে দোলন সংখ্যা নির্ণয় ভুল। দেখো, সরল দোলকের দোলনকাল নির্ণয়ে এই যে ম্যাথটা চিন্তা করো তো কি হইতে পারে। এখানে একটু ভাবো, আমি সরল দোলকের দোলনকাল নির্ণয় করলাম, দোলন সংখ্যা নির্ণয় করতে পারছি না। কারণ হলো আমি একটা ব্যক্তিগত একটা ত্রুটির মধ্যে আছি। কেমনে? আমি প্রথমে একটু চিন্তা করলাম যে আমি সরল দোলকটাকে ঝুলে হচ্ছে এভাবে একটু চিন্তা করতে পারছি যে আমি একটু ঝুলাই দিলাম, তারপরে এটা এখানে আসলো, আচ্ছা এটা একবার এখানে আসলো, আবার এখানে আসলো। তো এখনটা হইল এই হইল বিষয়টা। তো এখন ও যে এবার এদিক থেকে এদিক যাবে, আবার এদিক থেকে এইদিকে আসবে, আমি যদি নিজে থেকে এটা গুনতে না পারি, এটা তো আমার ব্যক্তিগত প্রবলেম, আমি গুনতে পারি নাই, অর্থাৎ দোলন সংখ্যা নির্ণয় করতে পারিনি। এটা অবশ্যই ব্যক্তিগত ত্রুটি হবে, চ্যাপ্টার 1 এর কনসেপ্ট। এই যে ম্যাথ, এই সকল ম্যাথে একটু সময় বেশি লাগবে, কারণ এটা তোমরা জানো যে এই সকল ম্যাথ দিয়ে তোমাদেরকে একটু বেশি টাইম এঙ্গেজ রাখানো হয়। তো এখানে এম এর মান 10 গ্রাম, তার মানে এম ইকুয়ালস টু 0.01 কেজি, 600 মিটার পার সেকেন্ড, এটা আদিবেগ, 20 মিলিমিটার পুরু, তার মানে এইটা হচ্ছে এস 20 মিলিমিটার। তাইলে 20 ডিভাইডেড বাই 1000 মিটার, তার মানে 2/100। আচ্ছা এটা যাই হোক, এত মিটার পুরু। তক্তা ভেদ করার পর 1/3 হ্রাস পায়, তাহলে 600 মাইনাস 1/3 হ্রাস পায়। তাইলে 600 মাইনাস 200 যদি হয়, তাহলে এইটা 400 হবে, 400 মিটার পার সেকেন্ড। এখন একটা চিত্র আঁকতে হবে। কেমনে? আমরা একটা যদি তক্তার ছবি আঁকি, তাহলে বুঝতে পারবো যে একটা বুলেট কতটুকু ঢুকছে, একটা গুলো এত বেগে 20 মিলিমিটার পুরো একটা তক্তা ভেদ করার পর, তার মানে এই তক্তাটা 20 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে এটাকে পুরাটা ভেদ করে ফেলছে, কিন্তু ভেদ করার পর কি সেটা আমি জানি না। এখন এখান থেকে এই পর্যন্ত যে 20 মিলিমিটার, এটা হচ্ছে কিসের ভ্যালু? এটা এস এর ভ্যালু। তো এই অঙ্কটাতে একটু সময় লাগবে, তাই না? এটা আমরা বুঝতেছি। তো 20কে আমি 1000 দিয়ে ভাগ করব, তাহলে এটা মিটারে গিয়ে ঠেকবে। তার মানে দিস ইজ মিটার। তাহলে কত বেগে ঢুকছে? 600 মিটার পার সেকেন্ড বেগে। 600 মিটার পার সেকেন্ড বেগে 20 মিলিমিটার বেগ 1/3 হয়ে গেছে। তাহলে বেগ কত হয়েছে আসলে? এখানে হয়েছে 400। তাহলে এই কন্ডিশনে এটা যদি ইউ হয়, এটা হবে ভি, এটা এস। তাহলে প্রশ্ন করছে বাধাদানকারী বলের মান। তো এখানে গুলির ভর যে দিছে, এটার একটা খেলা আছে। বাধাদানকারী বলের মান হচ্ছে এম এ। তো এ বের করতে হবে। এ বের করার একমাত্র যে বিষয়টা, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তোমরা এই অঙ্কগুলো যারা করছো তারা চিন্তা করে দেখো, এ হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এই যে ভি এর মান, এটা হচ্ছে 400 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে 2/100। তার মানে 400কে 4/100 মানে হচ্ছে 1/25। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? 1/25 হচ্ছে 0.04। তার মানে 400 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার ডিভাইডেড বাই 4/100। এটা করলে কত আসে? 5 × 10⁶। তার মানে এটা হচ্ছে -5
ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কেন মাইনাস আসলো? কারণ এটা মন্দন, তার মানে বাধাদানকারী বলের মান অবশ্যই F = ma। এখানে আইসাই কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে না, বাধাদানকারী বল। তাহলে এম এর মান হচ্ছে 10 গ্রাম, তো 10 মানে হচ্ছে 10/1000 ইন্টু 5 ইন্টু 10⁶। এখানে কেন মাইনাসটা দিলাম না? কারণ এটা মন্দন, বোঝাই যাচ্ছে বাধাদানকারী। তাহলে এটাকে যদি কাটি 1 শূন্য, তাহলে বাকি 2 শূন্য থাকে, 2 শূন্য দিয়ে ভাগ করলে এখানে হবে হচ্ছে 5 ইন্টু 10⁴ নিউটন। বুঝি আমি কি বলছি? তাহলে রাইট অ্যান্সার এটা হবে। তাহলে এই অঙ্কটা করতে যে এতটুকু চিন্তা করা লাগলো, এটা এমসিকিউ হিসাবে কিন্তু বেশি। কিন্তু ওই যে নিচের কোনটি অধিক রাশি, নিচের কোনটি এটা, নিচের কোনটি ওইটা, বা এটা কোনটা, এরকম প্রশ্নের উত্তরে যে সময়টা বেঁচে যায়, ওই বেঁচে যাওয়ার সময় থেকে এই এমসিকিউগুলোতে ইনভেস্ট করা লাগবে। এটাই হচ্ছে খেলা। তো এইরকম একটা প্রশ্ন, সে কি আরও একটি তক্তা সম্পূর্ণ ভেদ করতে পারবে কিনা? এত মন্দনে তক্তা অতিক্রম করে, কত মন্দনে? 5 ইন্টু 10⁶। এটা কিন্তু ঠিক আছে। তাহলে এই প্রশ্ন থেকে এটা রাইট, এটা আমি বুঝে গেলাম। এবার ও তো এখানে শেষ করে নাই, কারণ হলো একটা তক্তা ভেদ করছে আমি মানলাম, ঠিক সিমিলার আরেকটা তক্তা এখান থেকে ভেদ করতে পারবে কিনা এটা হচ্ছে চিন্তার বিষয়। এখন এখান থেকে এই পর্যন্ত ছিল 20 মিলিমিটার। তো ও যখন এখানে আসে, ঠিক এই মোমেন্টে আসে, তখন এইটার বেগ হয় হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। আর এখানে এর মান হচ্ছে -5 ইন্টু 10⁶। এত ত্বরণে ও কতটুকু যাইতে পারবে? তাহলে ও আর যতটুকু যাবে সেখানে গিয়ে শেষ বেগটা শূন্যই হবে। তাইলে সূত্র হচ্ছে v² = u² প্লাস 2as। এখান দিয়ে আমি দেখতে যাচ্ছি যে আর কতটুকু যাইতে পারে, তাহলে যাইতে পারবে হচ্ছে v² = u² মাইনাস 2a। অবশ্যই যেই পর্যন্ত যাবে সেখানে v এর মানটা 0, তাহলে 0² / 400² মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 10⁶। তাহলে নিচে 5 দুগুণে 10 থাকলে 10⁵ হবে। তাহলে 400-র যে স্কোয়ার, এটারে যদি আমি 10⁵ দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 1.6 মিটার। তাহলে 1.6 মিটার আরও যাইতে পারবে। বিষয়টা আসলে এরকম না, এত 400 স্কোয়ারকে 10⁵ দিয়ে ভাগ করলাম, তাহলে 400 স্কোয়ারকে আমি যদি দেখি, হ্যাঁ, /10⁵। কেন 10 ও না 10⁷, মাই মিস্টেক। এই জন্যই তো বলতেছি 10⁷ হবে, তাহলে 0.016। এই জন্যই তো, কারণ 5 দুগুণে 10, তো এটা 10⁷ হবে, তাহলে 0.016। এটাকে 1000 দিয়ে গুণ করলে এইটা হবে মিটার, 1000 দিয়ে গুণ করলে হবে 16 মিলিমিটার। দিস ইজ অ্যাবসলিউটলি ভেরি গুড কোয়েশ্চেন। সো হুইচ ইজ লেস দেন 20 মিলিমিটার, তাহলে আরও একটি তত্ত্ব সম্পূর্ণ ভেদ করতে পারবে না, এটা আন্দাজে ধরা যায়। এটা মাইরা দিবা আর কি, 2 আর 3। তাহলে ঠিক আছে, এটা 2 আর 3, কিন্তু এটা বাইর করার বুদ্ধি আছে। টি বের করা যাবে। তাহলে ও আসলে কত গেছে? 36 মিলিমিটার গেছে। তো 36 মিলিমিটার যদি যায়, তাহলে একদম লাস্টে গিয়ে এটা 0 হবে। তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রে v = u প্লাস এটি, এটা দিয়া টি এর মান বাইর করা যাবে v - u / a। তাহলে ওর শেষ বেগ তো 0, তাহলে ইউ ঢুকছিল হচ্ছে 600 মিটার পার সেকেন্ড বেগে, আর ওর মন্দন ছিল 10⁶। তাইলে 600-কে যদি আমি 5 ইন্টু 10⁶ দিয়ে ভাগ করি, তাহলে 1.2 ইন্টু 10⁻⁻4। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1.2, মানে মন্দন ছিল, ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। এটা বোঝাই যাচ্ছে যে এটা 3 হবে। তো এই অঙ্কটার জন্য একটু বেশি টাইম ইনভেস্ট করা লাগবে পরীক্ষার হলে। প্লাটিনাম ইরিডিয়াম সংকেত ধাতুর তৈরি 1 কেজি ভরের সিলিন্ডার। ওই একই কথা, সিলিন্ডারের আয়তনের সূত্র হইল πr²h। কিন্তু যে সিলিন্ডার নিয়ে আমরা কথা বলতেছি, ওই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 3.9 সেন্টিমিটার। প্রশ্নে দেওয়া আছে ওইটার ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 30-এর অর্ধেক হচ্ছে 15,
15 আর 9 হচ্ছে 4.5, 19 তাহলে 3.9 সেন্টিমিটার, এইটার হচ্ছে 1.95, তাহলে 1.95 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ। এমন একটার আয়তন হচ্ছে পাই, আর এর মান হচ্ছে 1.95 স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে 3.9, তাহলে 1595 স্কোয়ার ইন্টু 3.9 ইন্টু পাই হিসাব করলে শিফট পাই আসে 46.589, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে 46.589 সেন্টিমিটার কিউব হবে, কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে ম্যাথমেটিক্স, কারণ এটা চ্যাপ্টার 1-এ দেওয়া আছে যে প্লাটিনাম ইরিডিয়াম ধাতুর একটা সংকর ধাতুর তৈরি যে সিলিন্ডার, এই সিলিন্ডারের ব্যাস এবং উচ্চতা এত, এবং এইটাই ভরের একক কেজি হিসাবে নির্ধারিত এসআই এককে। ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন যে বলের ঘাত, এটা হচ্ছে এফটি, হুইচ ইজ ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ, আমরা একটু আগে করছি। তো এই ভরবেগের পরিবর্তনটা এইটা, তাহলে এখানে এই 5 নিউটন হচ্ছে এফ, 6 সেকেন্ড হচ্ছে, তাহলে কাহিনী হচ্ছে 5 আর 6 30 কেজি মিটার পার সেকেন্ড, হুইচ ইজ 30 নিউটন সেকেন্ড। পারার কথা তোমাদের, আমি একটু আগে করাইছি, এই জন্য রিপিট করালাম না। দ্বিবন তীব্রতার ক্ষেত্রে একবর্ণী বিকরণের তীব্রতা প্রতি স্টেডিয়ান ঘনকোণে 0.01 ওয়াট, মুখস্থ বইয়ের মধ্যে আছে চ্যাপ্টার 1-এ। বস্তুর উপর প্রযুক্ত বল, ভর এবং ত্বরণের সম্পর্ক, তাইলে সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। ত্বরণ ঠিক থাকলে এফ ইজ প্রপোর্শনাল টু এম, এম ঠিক থাকলে, এম যদি ঠিক থাকে তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এ। বল প্রযুক্ত হলে ত্বরণ সৃষ্টি হয়, সমবেগে চলছে বল প্রয়োগ হচ্ছে না, কথা সত্য। ধ্রুব বলের ক্ষেত্রে কম ভর কম ত্বরণ, ধ্রুব বলের ক্ষেত্রে কম ভর বেশি ত্বরণ হবে, তাহলে এটা রাইট হবে না। তাহলে রাইট অ্যান্সার 1 ও 2। ধ্রুব বলের ক্ষেত্রে ধ্রুব বল যদি থাকে তাহলে কম ভর হলে ত্বরণ বেশি হবে। আচ্ছা, ঘর্ষণ বল সর্বদা গতির দিকে, জীবনেও না, গতির বিপরীতে ক্রিয়াশীল, অমসৃণতা এবং হ্যাঁ দুইটাই ঠিকই আছে, 2 আর 3 কমন, এগুলো কমন কনসেপ্ট, মানে কমন ভ্যালু থেকে এগুলো চিন্তা করা যায়। একটি বৃত্তাকার চিকন তারের ব্যাস যদি 2D হয়, বৃত্তাকার চিকন তার, এই তারের ব্যাস 2D, তাইলে ব্যাসার্ধ 1D, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মানে হচ্ছে পাই ডি স্কোয়ার। কেমন দুষ্ট মার্কা ম্যাথ, তাহলে এটা হচ্ছে পাই ডি স্কোয়ার। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে, হ্যাঁ বল যদি ধ্রুব হয়, কোনো বস্তুর উপর বল ধ্রুব, তাহলে এম এ, তাহলে এম ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে বল যদি ধ্রুব হয় তাহলে এম এর সাথে এর সম্পর্কটা, ভর কম হলে ত্বরণ বেশি, ভর বেশি হলে ত্বরণ কম, ঠিকই আছে, 1 আর 3 হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছি, মানে এম এর সাথে এর সম্পর্কটা উল্টা হবে, যদি এফ যদি ফিক্সড হয় তাহলে এর সম্পর্কটা এম এর সাথে উল্টা হবে। স্থির অবস্থানে ভিন্ন পরন্ত বস্তুর বেগ, বিনাবাধে পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, দ্বিতীয় সূত্র, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র সমানুপাতিক। লাস্ট কোয়েশ্চেন, 1 ফেমটোমিটার, ফেমটো ডেকাডিসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো, ফেমটো অ্যাটো ডেকাডিসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার -15, ডেকাডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো 10 টু দি পাওয়ার -15। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালোবাসা সবাইকে। প্রিয় 9-এর ব্যাচ, আমি একটু স্লো পড়াইছি, শান্তিপূর্ণভাবে পড়াইছি। তোমাদেরকে ক্লাস 10-এর ব্যাচে স্বাগত জানাচ্ছি। ক্লাস 10-এর তোমরা যারা আছো তাদেরকে এফআরসিতে স্বাগত জানাচ্ছি। এফআরসির কেউ যদি দেখে থাকো জানিও, আমি একটা মডারেট লেভেলে ব্যাখ্যা করার চেষ্টা করছি। চাইলে এই 45টা এমসিকিউ দিয়ে 4 ঘন্টা পার করা যাইতো, কিন্তু আমি একটু থামানোর চেষ্টা করছি যে না, একটা জায়গায় এসে আটকাই। সো তোমরা যারা দেখেছো ভালোবাসা জানাচ্ছি। জানিও ফিজিক্সের এই এমসিকিউগুলো একটু সহজ নিয়েছি, পরবর্তীতে আরেকটু জটিল নিয়ে করাবো। আল্লাহ হাফেজ।